সোল ট্রেডারশিপ ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের প্রতিটি আইটেম কিভাবে আমরা ফাইনাল অ্যাকাউন্টের যে তিনটা পার্ট আমরা অলরেডি জানলাম সেই তিনটা পার্টে কিভাবে ইনপুট দেব আমরা সেই বিষয়ে আজকে বিস্তারিত জানবো। আমরা একটা টেকনিক ফলো করব যাতে আমাদের যে ফাইনাল অ্যাকাউন্টটা করার সময় যাতে আমরা একটা হারমোনিয়াস একটা রিদমের মধ্যে থাকি, যাতে আমাদের প্রতিটি আইটেম এমনভাবে আমরা রিড করব এবং ইনপুট দেব যাতে একটা টেকনিক সবসময় আমরা ফলো করতে পারি, একটা ইউনিক টেকনিক আমরা ফলো করব যেটা কোনো বইপত্রে নাই। এগুলা এক একজন এক একভাবে তার টেকনিক ডেভেলপ করে। আমি আপনাদের জন্য যে টেকনিকটা ডেভেলপ করেছি সে বা নিজে করার জন্য যে টেকনিকটা ফলো করতাম সেটাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে এই আইটেমগুলো নিয়ে বিস্তারিত আলাপ করেছি এবং সেই আলাপের সূত্র ধরেই আজকে আমরা অ্যাকাউন্টে প্রতিটি আইটেম ইনপুট দেব। আমরা জানি ডেবিট দিকে কি থাকে, হয় এক্সপেন্ডিচার থাকবে অথবা অ্যাসেট থাকবে। ক্রেডিট পাশে কি থাকবে, হয় ইনকাম থাকবে অথবা লায়াবিলিটি থাকবে। আমরা ডেবিট পাশে যে অ্যাসেট এবং এক্সপেন্ডিচার থাকবে সেগুলো আমরা কোথায় ইনপুট দেব সেটা একটু বিস্তারিতভাবে একটু আপনাদেরকে বলে রাখি। এই যে ডেবিট পাশে থাকবে সেটা যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় তাহলে আমরা সেটাকে বলি অ্যাসেট। রেভিনিউ এক্সপেন্ডিচার হলে সেটাকে বলি আমরা আমাদের বিজনেস অপারেশনের সাথে জড়িত। রেভিনিউ এক্সপেন্ডিচার আবার দু রকম, একটা হচ্ছে ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার পণ্য প্রোডাকশনের সাথে জড়িত, আর ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার আমরা বিজনেসটা পরিচালনার সাথে জড়িত, অর্থাৎ অপারেশনের সাথে জড়িত। অর্থাৎ আমার যখন র মেটেরিয়াল কালেকশন থেকে শুরু করে ফ্যাক্টরিতে র মেটেরিয়ালটা আসা পর্যন্ত এবং প্রোডাকশনটা হওয়া পর্যন্ত আমাদের যেই খরচগুলো হয় রেভিনিউ এক্সপেন্ডিচার সেটাকে বলছি আমরা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। আর অফিস থেকে শুরু করে পণ্যটা আমার ক্রেতাদের কাছে পৌঁছানো পর্যন্ত, অর্থাৎ আলটিমেট কনজিউমারদের দরজায় পৌঁছানো পর্যন্ত যে রেভিনিউ এক্সপেন্ডিচার গুলো হবে সেগুলোকে বলবো আমরা ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার ট্রেডিং অ্যাকাউন্টে যাবে, আর ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। যেহেতু এগুলো দুটাই ডেবিট আইটেম তাহলে এটা ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট পাশে যাবে যদি ডাইরেক্ট হয়, আর ইনডাইরেক্ট হলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট পাশে যাবে। আর যদি না যায় কোনো কারণে, কোনো ক্রাইটেরিয়ার কারণে, তাহলে হয় ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার হলে তাহলে সেটা ক্রেডিট পাশে কোনো একটা আইটেম থেকে বাদ যাবে, ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার হলে সেটা ক্রেডিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট পাশে কোনো একটা আইটেম থেকে বাদ যাবে। অথবা যেই সমস্ত বিষয় আমাদের ডেবিট পাশে থাকবে সেটা অবশ্যই আমাদের ডেবিট পাশে লেখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এরপরে জানি আমরা অ্যাসেট। অ্যাসেট তো আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট পাশেই লিখবো, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনি আমরা লায়াবিলিটি ক্রেডিট পাশে যদি দেখি লায়াবিলিটি এবং রেভিনিউ ইনকাম, তাহলে লায়াবিলিটিটা আমার কোথায় যাবে, এই যে ব্যালেন্স শিটের লায়াবিলিটি পাশে যাবে। আর রেভিনিউ ইনকাম যদি হয় তাহলে সেটা আমাদের হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে ক্রেডিট পাশে, অথবা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট পাশে যাবে। খেয়াল করে দেখেন, ট্রেডিং অ্যাকাউন্ট ডিলস উইথ ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ডাইরেক্ট রেভিনিউ ইনকাম। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডিলস উইথ ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ইনডাইরেক্ট রেভিনিউ ইনকাম। ব্যালেন্স শিট ডিলস উইথ লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেট। এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। তাহলে এখন আমরা যাই, আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালি অঙ্ক করতে করতে আমরা শিখবো কিভাবে ইনপুটগুলো দিতে হয়। তাহলে স্টেপ নাম্বার 1 আমাদের ট্রায়াল ব্যালেন্সটা ভালোভাবে পড়ে নিতে হবে। স্টেপ নাম্বার 2 আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ে নিতে হবে। স্টেপ নাম্বার 3 অ্যাডজাস্টমেন্টের প্রতিটি আইটেম ট্রায়াল ব্যালেন্সের কোন কোন আইটেমের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ এডিশন আর সাবট্রাকশন করতে হবে, সেটাই আমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি এখানে এডিশন সাবট্রাকশন যদি না হয় তাহলে এই যে ফাইনাল অ্যাকাউন্টের তিনটি পার্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, কোন পার্টের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টটা আমাকে ইনপুট দিতে হবে সেটা বুঝে নিতে হবে। তাহলে আমরা ট্রেডিং ট্রায়াল ব্যালেন্সের প্রতিটি আইটেম আমরা একটু পরে নিই। ওপেনিং স্টক, পারচেজ, ওয়েজেস, স্যালারিজ, রেন্ট,
ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অ্যাডভার্টাইজিং, ব্যাড ডেটস, সান্ড্রি ডেটর্স, fixtures and fittings, furniture and fixtures, plant and machinery, cash in hand, cash at bank, drawings, capital, sales and sundry creditors. আমরা জানি ট্রায়াল ব্যালেন্সের প্রতিটি আইটেম একবার বসবে আর অ্যাডজাস্টমেন্টের প্রতিটি আইটেম কমপক্ষে 2 বার অথবা 4 বার অথবা 6 বার বসবে, এতটুকু মাথার মধ্যে রাখবেন। এখন আমরা অনেক সময় দেখতে পাবো ট্রায়াল ব্যালেন্স পড়তে পড়তে এই ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলোর ভেতরেই কিছু কিছু আইটেম দেখতে পাবেন ডেবিট আইটেম ক্রেডিট আইটেমের সাথে অ্যাডজাস্ট হবে, ক্রেডিট আইটেম ডেবিট আইটেমের সাথে অ্যাডজাস্ট হবে। শুধুমাত্র মন্ত্র একটাই, সেটা হচ্ছে কি ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো একবার বসবে। তাহলে এখানে আমরা যে আইটেমস গুলো পড়লাম দেখতে পাচ্ছি এখানে ড্রয়িং নামে একটা আইটেম আছে, এই যে ড্রয়িং নামে একটা আইটেম আছে, এই যে ড্রয়িং নামে একটা আইটেম আছে, যে ড্রয়িংটা আমরা জানি প্রপ্রাইটর তার ক্যাপিটাল থেকে নিয়ে গেছে, সেটাকে আমরা ড্রয়িং নামে চিনি। তাহলে ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে আছে অলরেডি। তাহলে ড্রয়িং তো ডেবিট আর ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট। তাহলে এই যে ডেবিট এবং ক্রেডিট এই দুইটার মধ্যে একটা যোগসূত্র আছে। তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারবো বছর শেষ তারিখে যদি প্রপ্রাইটর যে ড্রয়িংসটা করেছিল সেটা যদি ফেরত না দিয়ে থাকে তাহলে সেটার ব্যালেন্স আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখতে পাবো। যদি ফেরত দিয়ে যায় তাহলে তার ড্রয়িংসের কোনো ব্যালেন্স থাকলো না। যদি ড্রয়িংসের ব্যালেন্স থাকে সেটা অবশ্যই বছর শেষে ক্যাপিটাল থেকে মাইনাস করে দিতে হবে। কেন? এই পরিমাণ ড্রয়িংসের ফলে আমরা প্রপ্রাইটরের নিকট ক্যাপিটালের জন্য যেই টাকার জন্য আমরা লায়েবল ছিলাম সেই লায়াবিলিটি কিছুটা কমবে। তাহলে আমরা যখন ফাইনাল অ্যাকাউন্টে ইনপুট দিব এই আইটেমগুলো তখন ড্রয়িংটা আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করব। তাহলে আমরা প্রথমে ট্রায়াল ব্যালেন্সের প্রত্যেকটা আইটেম ইনপুট দেব এবং যে আইটেমগুলো আমরা এডিশন অথবা সাবট্রাকশন করব সেগুলোর জন্য জায়গা রেখে যাব। তাহলে আমরা তো ভুলে যাব কোন আইটেমের সাথে কয়বার আমরা কয়টা আইটেম যোগ অথবা বিয়োগ করব। তাহলে এটা মনে রাখার জন্য আমরা সচরাচর আমাদের কলম দিয়ে এই যে যেটার সাথে এডিশন অথবা সাবট্রাকশন করব তার জন্য একটা ছোট দাগ দিয়ে যাব। সেটা আমরা পরীক্ষার হলে আমাদের হাতের যে কলম থাকবে সে কলম থেকে আমরা দাগ দিব কোশ্চেনের মধ্যে। তাহলে আমরা এখন ধরে নিলাম ক্যাপিটাল যখন ইনপুট দিব তার জন্য একটা জায়গা রাখতে হবে। কিসের জন্য? একটা আইটেম আছে যেটা ড্রয়িংস, যেটা আমরা ক্যাপিটাল থেকে বাদ দেব। এখন আসি, আমরা তো ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো পড়ে নিলাম এবং ইন্টারনাল একটা অ্যাডজাস্টমেন্ট আমরা এখানে দেখতে পেলাম। এখন আসি আমরা অ্যাডজাস্টমেন্টে। ভ্যালু অফ স্টক as per physical verification as on 31st December 2025 is টাকা 60,000। স্টকের বিষয়ে আমি স্পেশালি আপনাদের সাথে সেপারেটলি আলাপ করব। এটাকে বলতেছি আমরা ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টক কেমনে বুঝলাম? এই যে দেখেন আমাদের 31শে ডিসেম্বর তারিখে আমাদের ক্লোজিং স্টক ডিক্লেয়ার করা আছে। তাহলে ক্লোজিং কেন বলছি? কারণ ডেটটার দিকে তাকান, 31st ডিসেম্বর, আমাদের 31st ডিসেম্বর হচ্ছে ক্লোজিং ডেট। ক্লোজিং ডেটে যে স্টকটা দেখতে পাবো সে স্টকটাকে বলছি আমরা ক্লোজিং স্টক। সুতরাং এটা নিয়ে আমি আপনাদের জন্য সেপারেটলি কথা বলবো। এরপর আসতেছে প্রোভাইড ডেপ্রিসিয়েশন 10% পার annum, পি ফুল স্টপ এ মানে পার annum, পার annum মানে প্রতি বছর, পার annum মানে প্রতি বছর। Provide depreciation at the rate of 10% per annum on furniture and fixtures and at the rate of 15% per annum on plant and machinery original cost। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্নিচার এন্ড ফিক্সার্স এর মধ্যে একটা কাজ আছে, প্লান্ট এন্ড মেশিনারির সাথে একটা কাজ আছে। এটা আমরা ইনপুট দেওয়ার সময় একটা করে জায়গা রাখবো। Rent for the month of December 2025 amounting to টাকা 6,000 is still unpaid। তাহলে এই কথাটা যখন আসবে আমরা তখন বুঝবো। তবে এখন বুঝতে পারছি যে রেন্ট নামে একটা আইটেম আছে, যে রেন্ট আইটেমটা আমাকে কি করতে হবে? আমাদের অ্যাডজাস্ট করতে হবে 6,000। তাহলে আমরা রেন্টটা খুঁজি, রেন্ট কোথায়, রেন্ট কোথায়? এই যে রেন্ট, আমরা রেন্ট খুঁজলাম, রেন্ট পেলাম। এরপর আসতে বলছে আউট অফ দি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড 3,000 ইজ প্রিপেইড ফর দি নেক্সট ইয়ার। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এটা আমরা খুঁজি। এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট খুঁজে পাবো।
খুঁজে পেলাম। Salaries for the month of December 2025 amounting to টাকা আর আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে, বকেয়া আছে। তাহলে আমরা স্যালারিজ এর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে স্যালারিজ খুঁজি, এই যে স্যালারিজ পেলাম। তারপরে বলছে ফার্দার ব্যাড ডেটস অ্যামাউন্টিং টু টাকা 5000 আর টু বি রিটেন অফ ফ্রম দি সানড্রি ডেটর্স। অর্থাৎ সানড্রি ডেটর্স এর সাথে একটা ব্যাড ডেটস এর সম্পর্ক আছে, অর্থাৎ যে টাকা আমি পাবো সেই টাকা থেকে কিছু অংশ এখনো পাবো না। তাহলে এই যে ব্যাড ডেটস, এই ব্যাড ডেটসটা আমরা কি করব? সানড্রি ডেটর্স থেকে বাদ দিব। সানড্রি ডেটর্স আমরা খুঁজি সানড্রি ডেটর্স কোথায়? এই যে সানড্রি ডেটর্স। তাহলে এই সানড্রি ডেটর্স থেকে বাদ দেওয়ার পরে এটা আবার ব্যাড ডেটস নামে একটা আইটেম থাকবে, সেটার সাথে অ্যাড করে নিতে হবে, কেননা ব্যাড ডেটস আমার অলরেডি 4000 টাকা আছে, আরো এডিশনাল 5000 টাকা এসে এটার সাথে অ্যাড হবে, এই কারণে ব্যাড ডেটস এর সাথেও অ্যাড করতে হবে, আবার সানড্রি ডেটর্স থেকে মাইনাস করতে হবে। তারপর বলতেছে create provision of doubtful debts 5% on the closing balance of sundry debtors। এই যে ক্লোজিং ব্যালেন্স অফ সানড্রি ডেটর্স, তাহলে ক্লোজিং ব্যালেন্স কেমনে বুঝবো? আমরা এই যে ব্যাড ডেটস বাদ দেওয়ার পরে পরবর্তীতে যে ব্যালেন্সটা থাকবে সেটার উপর 5% প্রভিশন করবো। তাহলে সানড্রি ডেটর্স এর সাথে আরো একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা খুঁজি সানড্রি ডেটর্স আরেকটা আছে, এবং এই প্রভিশনটাও আমার এক প্রকার এই বছরের জন্য খরচ বিধায় আমরা এইটা ব্যাড ডেটস এর সাথে এসে অ্যাড করব, প্রভিশন করব। এখানে খেয়াল করেন শব্দের মার পেজ আছে, আমি আস্তে আস্তে প্রভিশনের বিষয়ে আরো অনেক ধরনের কথাবার্তা বলবো। এখানে বলছে ক্রিয়েট প্রভিশন, এখানে দেখেন ক্রিয়েট এ প্রভিশন, এটা ক্রিয়েট করতে বলছে, আমাকে বলে নাই যে আমার একটা প্রভিশনকে বাড়ান বা অমুক করেন সমুক করেন, অন্য কিছু, সিম্পল আমাকে বলছে ক্রিয়েট করা হোক, অর্থাৎ এই টাকাটা আমার নতুন করে এক প্রকার লস হিসেবে কি করতে হবে? অ্যাকাউন্টস ফর করতে হবে। Goods costing টাকা 8000 were taken by the proprietor for personal use। অর্থাৎ কি? খেয়াল করে দেখেন, প্রপ্রাইটর পার্সোনালি যা কিছুই বিজনেস থেকে ব্যবহার করবেন বা নিয়ে যাবেন, প্রতিটি বিষয়ই আমাদের ড্রয়িংস নামে আমাদের কি করতে হবে? ট্রিট করতে হবে, অ্যাকাউন্টস ফর করতে হবে। তাহলে এটাও আমাদের জন্য এক প্রকার কি? আমাদের জন্য ড্রয়িংস। তাহলে ড্রয়িংস হলে আমরা কি জানি? ক্যাপিটাল থেকে বাদ দিতে হয়, তাই না? কি এই যে ড্রয়িংসটা আমরা বাদ দেওয়ার জন্য অলরেডি একটা জায়গা রাখছি, আরো এডিশনাল ড্রয়িংস আমরা কি করব? বাদ দেব। তাহলে এই গুডসটা তো আমার কি করতে হবে? ডাবল এন্ট্রি করতে হবে। ডাবল এন্ট্রি যদি করতে হয়, তাহলে ডাবল এন্ট্রি করতে গেলে আমার গুডস যেহেতু নিয়ে গেছে, তাহলে আমার যে গুডস কিনেছিলাম, যে গুডস আমি কিনেছিলাম সেই গুডস থেকে নিয়ে গেছে হিসেবে দেখতে হবে। তাহলে এই পারচেজ থেকেও আমাকে কি করতে হবে? এটা মাইনাস করতে হবে। খেয়াল করেন, প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% পার অ্যানাম ফর ফুল ইয়ার। পার অ্যানাম মানে কি? এক বছর 6%। আমরা তাহলে ক্যাপিটালের উপর একটা ইন্টারেস্টের ইস্যু থাকবে, তাহলে ক্যাপিটালের সাথে আমরা কি করতে হবে? আরো একটা জায়গা রাখতে হবে। তাহলে আমি ক্যাপিটালের সাথে কয়টা জায়গা রাখবো? 3টা জায়গা রাখবো। তারপর হচ্ছে দ্য ম্যানেজার ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 10% অন দি নেট প্রফিট বিফোর চার্জিং। এইখানে কি ওয়ার্ড হচ্ছে বিফোর, এই বিফোর এর দিকে তাকান, আমরা বিফোর এবং আফটার এই ধরনের দুইটা শব্দ আমরা দেখতে পাবো। বিফোর হলে কি হবে সেটা আমরা শুধুমাত্র এটা চিনবো, জানবো কখন? যখন নেট প্রফিট যখন ক্রিয়েট হবে, তখন সেই প্রফিটের উপরে আমার 10% কমিশন দিতে হবে। এই মুহূর্তে তো আমি জানি না কমিশন কত টাকা হবে, নেট প্রফিট কত টাকা হবে। সুতরাং এইটার হিসাব নিকাশ আমরা করব যখন আমাদের যখন নেট প্রফিট আসবে, তাই এটার উপর একটা স্টার চিহ্ন দিয়ে রাখবো। আশা করি আপনারা কিভাবে ট্রায়াল ব্যালেন্সটা পড়বেন, কিভাবে অ্যাডজাস্টমেন্ট গুলো পড়বেন, এবং অ্যাডজাস্টমেন্ট গুলো কোন কোন অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে, সেটা কিভাবে আপনার প্রিপারেশন নিবেন সেই বিষয়ে আমরা দেখলাম। শুধু মনে রাখবেন, আমরা মুখস্থ নয়, আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা ফাইনাল অ্যাকাউন্টটা শিখবো। আমরা বেশ কয়েকটা কেস আমরা সলভ করব। এখন আসুন ইনপুটের পালা। ওপেনিং স্টক, প্রথমে দেখতে পাচ্ছি ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টকটা কি? ওপেনিং স্টক হলো আমার মার্চেন্ডাইজ গুডস এর ওপেনিং স্টক, অর্থাৎ যে পণ্যের ব্যবসা করি সেই পণ্যের বছরের শুরুতে যে স্টকটা ছিল সেই স্টকের পরিমাণ। তাহলে যে পণ্যের ব্যবসা করি, ওই পণ্য রিলেটেড বা যে পণ্য প্রোডাকশন করি, ম্যানুফ্যাকচার করি, ওই রিলেটেড যত ধরনের খরচ এবং ইনকাম আমরা করব
প্রতিটি খরচ এবং ইনকামকে কোথায় আমরা লিখবো? ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং অ্যাকাউন্ট কি নিয়ে ডিল করে? ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ডাইরেক্ট রেভিনিউ ইনকাম। খেয়াল করে দেখেন ট্রেডিং অ্যাকাউন্ট একটু রিড করি। মেসার্স রহমান ট্রেডার্স ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2025। এটা আমরা ডেটটা কোত্থেকে পাবো? ডেটটা পাবো আমরা এই যে এখানে ট্রায়াল ব্যালেন্সের উপরে যে ডেটটা লেখা আছে সেই ডেটটা থেকে আমরা পাবো। তাহলে এখন আমরা ডেটটা দিলাম। এটা ডেবিট এবং ক্রেডিট এই দুইটা জিনিস আমরা দেখতে পেলাম। অলমোস্ট দেখেন এটা একটা লেজারের মতো, এটা এক প্রকার লেজারের মতো। তাহলে এইটা লেজারের মতোই আমরা লিখলাম পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যামাউন্ট পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যামাউন্ট। প্রশ্ন আসতে পারে এখানে অ্যামাউন্ট দুইটা কেন ভাই? দুইটা কেন? দুইটা আপনার লিখতেও পারেন নাও লিখতে পারেন, এটা আমার স্টাইল। যাতে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে এটা আমরা প্রথম কলামে লিখবো, আর যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে সরাসরি আমরা সেকেন্ড কলামে লিখবো, অথবা অ্যাডজাস্টমেন্ট শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড কলামে শিফট হব। সেকেন্ড কলামে শিফট হব। তাহলে এইভাবে আমরা ফার্স্ট কলামটা লিখেছি কারণ আমরা যাতে অ্যাডজাস্টমেন্টটা সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখতে পারি। তাহলে আসুন আমরা প্রথমে আমরা ইনপুট দিব ওপেনিং স্টক। ওপেনিং স্টক কোথায় যাবে? ট্রেডিং অ্যাকাউন্টের প্রথমে বসতে হবে ওপেনিং স্টক। ওপেনিং স্টকের সাথে কি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? নাই। তাহলে কত টাকা লিখবো? 40,000। 40,000 পুরোটাই লিখলাম। তারপর বলছে পারচেজ। পারচেজটা কি? পারচেজ হচ্ছে আমাদের জন্য মার্চেন্ডাইজ গুডস পারচেজ, অর্থাৎ মার্চেন্ডাইজ গুডস যেটা কিনি আমরা সেটা প্রতিদিন কিনি, দুদিন পর পর কিনি, প্রতি মাসে কিনি, প্রতি সপ্তাহে কিনি, কোনো ডিউরেশন নাই। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং পারচেজ যেহেতু আমার একটা ডেবিট আইটেম, তাহলে এটা কি হবে? হয় এক্সপেন্ডিচার হবে না হলে অ্যাসেট হবে। তাহলে এটা আমাদের জন্য এক প্রকার এক্সপেন্ডিচার। তাহলে কোন টাইপের এক্সপেন্ডিচার? আমাদের ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার কেন? কারণ আমি যে পণ্যের ব্যবসা করি সেই পণ্য রিলেটেড কোনো ধরনের খরচ হলে সেটাকে আমরা বলি ডাইরেক্ট, অথবা যে পণ্য প্রোডাকশন করি সেই পণ্য রিলেটেড কোনো খরচ হলে অর্থাৎ র মেটেরিয়াল ওয়েজেস হলে সেগুলোকে ডাইরেক্ট বলছি। তাহলে পারচেজ যেহেতু ডেবিট পাশে আছে তাহলে এটা আমরা ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখবো। লিখবো পারচেজ। খেয়াল করে দেখেন, খেয়াল করেন পারচেজ আমরা 2,50,000 টাকা দেখতে পাচ্ছি, 2,50,000। পারচেজের পাশে একটা দাগ দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটা আমরা সেকেন্ড কলামে লিখবো না, আমরা লিখবো ফার্স্ট কলামে 2,50,000। এটার জন্য আমরা কি করব? একটা জায়গা রাখলাম, একটা জায়গা রাখলাম। এই জায়গায় এসে আমরা কি করব? একটা হিসাব করব, যে হিসাবটা আমরা পরবর্তীতে যোগ অথবা বিয়োগ করে আমরা ফাইনালি এখানে ইনপুট দিয়ে দেবো। তাহলে খেয়াল করেন এখানে দাগ আছে একটা, তাহলে এই জন্য দাগ রাখলাম একটা, দাগ একটা রাখলাম। এখন আসেন ওয়েজেস। ওয়েজেস আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে, দ্যাট মিনস কি ওয়েজেস প্রতিদিন দিতে হবে। এটা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার কেন বলছি? কারণ এটা আমার প্রোডাকশনের সাথে জড়িত, আমার সরাসরি গুডস এর সাথে জড়িত। সুতরাং এটা আমার কোথায় যাবে? ট্রেডিং অ্যাকাউন্টে যাবে, অর্থাৎ ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার আমার ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট পাশে যাবে। তাহলে এই ওয়েজেস আমার ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট পাশে গেলে এটা কি কোনো দাগ আছে? নাই। তাহলে এটা আমরা সরাসরি দিয়ে দিব। এটা কোথায় লিখবো? ওয়েজেস। ওয়েজেস কত টাকা? ওয়েজেস কত টাকা? 30,000। তারপর আসতেছে স্যালারিজ। খুব মনোযোগ দিয়ে দেখেন, স্যালারিজ দেই আমরা কোথায়? অফিসে দেই। যে অফিস মেনটেন করার জন্য প্রতি মাসে স্যালারি দেই, তাহলে স্যালারি যদি প্রতি মাসে দিই তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে এটা কোথায় যাবে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। এটা আমরা লিখবো স্যালারিজ, একদম ফার্স্ট আইটেম। অফিসের প্রথম খরচ, আমার অন্যতম গুরুত্বপূর্ণ খরচ স্যালারিজ। স্যালারিজের সাথে দাগ কয়টা আছে? একটা আছে। তাহলে দাগ কয়টা? যেহেতু একটা আছে তাহলে আমরা স্যালারিজের টাকাটা ইনার কলামে লিখবো 50,000। ইনার কলামে যদি লিখি 50,000 তাহলে আমরা কি করলাম? ইনার কলামে লেখার পরে আমরা ওর জন্য একটা জায়গা রাখলাম। কেন জায়গা? এখানে দাগ আছে একটা, এই জন্য এখানে জায়গা একটা রাখলাম। তারপর বলছে রেন্ট। রেন্ট আমরা কোথায় দেই? সচরাচর এটা আমরা অফিসের জন্য রেন্ট দিয়ে থাকি। ফ্যাক্টরি রেন্ট যদি হয় তাহলে ফ্যাক্টরি রেন্ট উল্লেখ থাকবে। ফ্যাক্টরি শব্দটা অ্যাড হওয়ার সাথে সাথে আমাদের এটা ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে
ট্রিট করতে হবে। যেহেতু শুধু রেন্ট বলেছে, আমি ধরে নিচ্ছি এটা আমার অফিস রেন্ট। তাহলে অফিসের জন্য যে খরচটা করব সেটা কোন ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার হবে? ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার হবে। তাহলে রেন্ট আমরা কোথায় লিখবো? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখবো। এই যে রেন্ট আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখবো 18,000। তাহলে আমরা এখানে লিখি রেন্ট। রেন্ট, রেন্টের সাথে কি আছে? একটা দাগ আছে এবং অ্যামাউন্টটা কত? 18,000। 18,000। আমরা একটা দাগ আছে বিধায় আমরা কি করব? একটা জায়গা রাখবো। একটা দাগ আছে মানে একটা জায়গা আমাকে রাখতে হবে যাতে একটা ট্রানজেকশন আমরা লিখতে পারি। এটা আপনারা খাতায় কলম দিয়ে দাগিয়ে রাখবেন। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা অবশ্যই আমার জন্য আমাদের অন্যান্য যেই রিস্ক ফ্যাক্টরস আছে, যেমন আমি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার সময় আমার ইন্স্যুরেন্স জন্য অথবা অফিসের জন্য অথবা আমার কোনো ভেহিকেলস আছে, ভেহিকেলসের ডিস্ট্রিবিউশন চ্যানেলে যে ভেহিকেলস গুলো আছে এদের জন্য আমি ইন্স্যুরেন্স করেছি, সেই ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত টাকা? 9,000। তাহলে এটা কোন ধরনের এক্সপেন্ডিচার? ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার কেন বলছি? কারণ এটা ডেবিট পাশে আছে। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমাদের জন্য রেভিনিউ এক্সপেন্ডিচার কেন বললাম? এটা প্রতি বছর আমাকে দিতে হয়, প্রতি বছর শেষ হয়ে যায়। তাহলে যেই খরচের ডিউরেশন 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে সেটাকে বলছি আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার। অর্থাৎ এটা ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার বিধায় আমরা কোথায় লিখবো? এটা আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখবো। কি নামে লিখবো? ইন্স্যুরেন্স প্রিমিয়াম। কত টাকা? 9,000। 9,000 যদি হয় তাহলে 9,000 লিখলাম। 9,000 এর জন্য আমরা কয়টা জায়গা রাখলাম? একটা জায়গা রাখলাম। কেননা আমরা এখানে একটা দাগ দিয়েছি। অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং কি? আমার ব্যবসাটার প্রমোশনাল এক্সপেন্সেস, এটা আমাদের জন্য প্রতি বছর, প্রতি মাসে, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে দিতে হতে পারে। তাহলে এটাকে বলছি আমরা ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার কেন বলছি? কারণ এটা ডেবিট পাশে আছে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাচ্ছি 8,000। অ্যাডভার্টাইজমেন্ট কি নাই? দাগ নাই, সুতরাং সরাসরি সেকেন্ড কলামে চলে যাবে। সেকেন্ড কলামে চলে গেল। তারপরে বলছে ব্যাড ডেটস। ব্যাড ডেটস আমার জন্য একটা আমার বিজনেস লস। বিজনেস লস স্পষ্ট করে দেখেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। খেয়াল করে দেখেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অর্থাৎ প্রফিট হলে ক্রেডিট, লস হলে ডেবিট। খরচ হলে ডেবিট, প্রফিট হলে ক্রেডিট। ঠিক আছে? এটা তো আমরা সচরাচর আমরা এগুলো শিখে আসছি। তাহলে ব্যাড ডেটস, ব্যাড ডেটস আমাদের জন্য কি হবে? এক প্রকার লস। সকল ধরনের লস, খরচ আমাদের জন্য ডেবিট। তাহলে ব্যাড ডেটস আমার যেহেতু ইনডাইরেক্ট লস, সুতরাং এটাকে আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে লিখতে হবে। পিএডি। খেয়াল করে দেখেন কয় টাকা? ব্যাড ডেটস 4,000 টাকা। তাহলে ব্যাড ডেটস 4,000 টাকা যদি হয়, এখানে দাগ কয়টা আছে? 2টা। তাহলে আমি একটা ট্রানজেকশনের জন্য এখানে বসি, একটা ট্রানজেকশন করে অ্যামাউন্টটা এখানে নামাবো, আবার এখানে একটা অ্যামাউন্ট লিখে এখানে না। তাহলে এখানেও আমার কয়টা জায়গা রাখতে হচ্ছে? 2টা। 2টা জায়গা রাখলাম। খেয়াল করেন, ব্যাড ডেটস একটা জায়গা, 2টা জায়গা। ঠিক আছে? বুঝা গেছে আশা করি। না বুঝলে কমেন্টে লিখবেন। কেন আমি এখানে ব্যাড ডেটস, যেহেতু 2টা দাগ, আমি এই জন্য 2টা জায়গা রেখেছি। 2টা দাগ কোত্থেকে আসছে? এই যে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট পরে আসছিলাম, অ্যাডজাস্টমেন্ট পড়তে পড়তে 2টা দাগ দিয়েছি। সানড্রি ডেটর্স, সানড্রি ডেটর্স আমাদের জন্য কি? ডেবিট পাশে দেখতে পাচ্ছি। সানড্রি ডেটর্স একটু এক্সপ্লেইন করি। যে পণ্যের ব্যবসা করেন সেই পণ্যটা যখন বাকিতে বিক্রি করেন, অর্থাৎ whenever you have sold out your merchandise goods to your customers on credit, that means আপনি বাকিতে পণ্যটা বিক্রি করেছেন, still now you have not get back the money from your customer, এখনো পর্যন্ত আপনি আপনার কাস্টমারের কাছ থেকে কোনো ধরনের টাকা পাননি, ভবিষ্যতে পাবেন। যেই টাকাটা আপনি ভবিষ্যতে পাবেন সেটা অবশ্যই আপনার জন্য একটি অ্যাসেট। এই যে সানড্রি ডেটর্স, এটা আমার জন্য ডেবিট পাশে আছে। তাহলে ডেবিট পাশের আইটেমগুলোকে আমরা যখন এক্সপ্লেইন করি তখন বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার অথবা রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে এটা তো আমরা বলতে পারেন কই এটা এক্সপেন্ডিচার করলাম কই? এটা এক প্রকার আপনাকে ধরে নিতে হবে যেই বেনিফিটটা আমি ভবিষ্যতে পাবো সেই বেনিফিটটা আমাদের জন্য এক প্রকার অ্যাসেট।
তাহলে এটা কি কি অ্যাসেট বলি আমরা? কারেন্ট অ্যাসেট বলি। খেয়াল করে দেখেন, আমরা এখানে কারেন্ট অ্যাসেট গুলোকে প্রথমের দিকে লিখি, অথবা ফিক্সড অ্যাসেট গুলো প্রথমে লিখি আর কারেন্ট অ্যাসেট গুলো মাঝামাঝি জায়গায় লিখি। আমরা ফিক্সড অ্যাসেট বেশি থাকবে না, এই যে ফার্নিচার এন্ড ফিক্সচার্স, প্লান্ট এন্ড মেশিন, দুইটা ফিক্সড অ্যাসেট দেখতে পাচ্ছি। সুতরাং ওই দুইটার জন্য উপরে এই পরিমাণ জায়গা রেখে নিচে আমরা সানডি ডেটর্স, সানডি ডেটর্স নামে লিখলাম। সানডি ডেটর্স এর জন্য জায়গা কয়টা রাখতে হবে? দুইটা রাখবে। অ্যামাউন্ট কত? 75,000 টাকা, 75,000। কয়টা কয়টা জায়গা রাখতে হবে? দুটা জায়গা রাখতে হবে। একটা রাখলাম, আরেকটা আরেকটা রাখলাম এখানে, ঠিক আছে, আরেকটা রাখলাম এখানে। তাহলে আমি দুইটা জায়গা রাখলাম। আপনারা পরীক্ষার হলে বা খাতায় যখন প্র্যাকটিস করবেন, নিজের মতো করে সুন্দর করে কলম দিয়ে টেনে আপনারা নিজেদের মতো জায়গা রাখবেন। তারপর বলছে ফিকচার্স এন্ড ফিটিংস। ফিকচার্স এন্ড ফিটিংস আমাদের জন্য এক প্রকার অ্যাসেট। ফিকচার্স এন্ড ফিটিংস, সরি, ফার্নিচার এন্ড ফিকচার্স, ফার্নিচার এন্ড ফিকচার্স। তাহলে ফার্নিচার এন্ড ফিকচার্স আমাদের জন্য ফিক্সড অ্যাসেট। তাহলে আমরা একটু নিচের দিকে লিখি, ফার্নিচার এন্ড ফিকচার্স। ফার্নিচার এন্ড ফিকচার্স এর জন্য জায়গা কয়টা রাখতে হবে? একটা। কত টাকা? 80,000 টাকা। 80,000 টাকা যদি হয়, ফার্স্ট কলামে আমরা লিখলাম। তারপরে বলতেছি আমরা এটা কি? প্লান্ট এন্ড মেশিনারি। প্লান্ট এন্ড মেশিনারি। প্লান্ট এন্ড মেশিনারি আমার জন্য কি হবে? এক প্রকার ফিক্সড অ্যাসেট। অবশ্যই এটা আমার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং ফিক্সড অ্যাসেট। কত? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। এটার জন্য কয়টা জায়গা রাখতে হবে? একটা জায়গা রাখতে হবে। ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আমাদের জন্য লিকুইড অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড আমাদের জন্য লিকুইড অ্যাসেট। সমস্ত লিকুইড অ্যাসেট গুলো আমরা সচরাচর নিচে লিখি। ক্যাশ ইন হ্যান্ড, আমার এটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, 25,000। তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাশের ব্যাংক। ক্যাশের ব্যাংক কত? 80,000। অনেকে এই লিকুইড অ্যাসেট গুলো, কারেন্ট অ্যাসেট গুলো উপরে লেখে, ফিক্সড অ্যাসেট গুলো নিচে লেখে। এগুলো আপনাদের নিজেদের মতো করে লিখবেন, কোনো সমস্যা নেই। তবে আলটিমেটলি আমরা এই ফরম্যাটে থাকবো না, আমরা আমরা স্টেটমেন্ট ফরম্যাটে আমরা চলে যাব। এটা হচ্ছে যেহেতু বেসিক, আমরা যেহেতু জেনেরিক আইটেমটা যদি না বুঝি, তাহলে আমাদের যে স্টেটমেন্ট ফরম্যাটে যেটা যাব, মানে লেটেস্ট মডার্ন ফরম্যাটে, সে ফরম্যাটে আপনাদের সমস্যা হবে। এই জন্য আমি আপনাদেরকে জেনেরিক যে ফাইনাল অ্যাকাউন্টের কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তাহলে আমরা কি করলাম? ফিক্সড অ্যাসেট গুলো উপরে লিখলাম, কারেন্ট অ্যাসেট গুলো মাঝখানে লিখলাম, লিকুইড অ্যাসেট গুলো নিচে লিখলাম। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি অ্যাসেট গুলোকে আবার তিন ভাগে ভাগ করলাম। ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, আবার লিকুইড অ্যাসেট, অর্থাৎ আমি টাকা এই মুহূর্তে অ্যাভেলেবল, এটাকে বলছে লিকুইড অ্যাসেট। ড্রয়িংস। ড্রয়িংস আমরা কি করবো? ক্যাপিটাল থেকে বাদ দেবো। তাহলে ড্রয়িংস নিয়ে আমি এখন কথা বলবো না। ড্রয়িংস আমরা এখানে ক্যাপিটাল, ক্যাপিটাল আমার জন্য লায়াবিলিটি, ক্যাপিটাল আমরা সচরাচর এই লাস্টের দিকে লিখে থাকি। তাহলে ক্যাপিটাল, ক্যাপিটাল যদি লিখি এইখানে আসবে, তারপর আসবে ড্রয়িংস, লেস ড্রয়িংস। ড্রয়িংস কত টাকা? 15,000। খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দিয়ে, আপনারা একটা খুব মনোযোগ দিয়ে, এই যে ক্যাপিটাল আমি লিখে কিন্তু টাকা লিখি নাই। কেন লিখি নাই? কারণ ক্যাপিটালের হিসাব নিকাশ এখন আমি জানি না। আমার হাতে সর্বপ্রথম আসছে ড্রয়িংস। এই জন্য আমি জানি যে ড্রয়িংস থেকে, ড্রয়িংস অ্যামাউন্টটা আমাদের ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে। এই কারণে ক্যাপিটালটা আমি উপরে লিখে অলরেডি জায়গাটা অকুপাই করে নিলাম এবং লেস ড্রয়িংস লিখে আমি অ্যামাউন্টটা বসিয়ে রাখলাম। তবে এই যে ক্যাপিটাল পেলাম, ক্যাপিটাল পাওয়ার সাথে সাথে আমি এখানে 3 লাখ টাকা বসাই দিলাম। তাহলে 3 লাখ টাকা যদি বসাই দিই, তাহলে আমি এখান থেকে ক্যাপিটাল পেলাম এবং ড্রয়িংস পেলাম একটা 15,000। তাহলে আমার টাকা কত হবে? আমার টাকা হবে, আমার টাকা হবে ইকুয়ালস টু এইটা মাইনাস এইটা, কত? 2,85,000 টাকা আসলো। তাহলে এটার জন্য আমি আরেকটা জায়গা রাখলাম, গেল। এখানে এসে আমি দেখি আমার একটা, দুইটা, তিনটা জায়গা। তাহলে আমি একটা কাজ তো অলরেডি করে ফেলেছি, দুইটা কাজ করব। 3 নাম্বার কাজ এখানে আসবে, আমি 3 নাম্বার জায়গা রাখলাম। এই জায়গা রাখার বিষয়টা আপনাদের প্রথম প্রথম একটু মনে হবে যে কঠিন। যখন একবার দুইবার প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এটা কত মজা।
যে কোনো বিষয় যে কোনো কিছুই আমাদের শুরুতে কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। আর যদি সহজ হয় সেটা তো সবাই পড়তে পারত। আপনারা তো স্পেশাল পার্সন যারা এই অ্যাকাউন্টিং পড়ার জন্য সৌভাগ্য অর্জন করেছে। সুতরাং আমরা এই প্র্যাকটিস করতে করতে বিষয়গুলো শিখে ফেলবো। ক্যাপিটালের জন্য একটা দুইটা তিনটা, একটা কাজ অলরেডি করে ফেলেছি আর দুইটা কাজ বাকি আছে, এই জন্য এই একটা জায়গা রাখলাম আর একটা জায়গা রাখলাম, দুইটা জায়গা যখন আসবে তখন করবো। সেলস, সেলসটা আমরা একটু বুঝি। সেলস হচ্ছে আমাদের একটা মার্চেন্ডাইজ গুডস সেল করেছে, এই কারণে স্পেসিফিকলি শুধুমাত্র সেলস বলেছে। এটা আমাদের জন্য ডাইরেক্ট রেভিনিউ ইনকাম। এটা আমাদের জন্য কি? ডাইরেক্ট রেভিনিউ ইনকাম। তাহলে ডাইরেক্ট বিষয়গুলো আমরা কোথায় কাজ করি? আমরা আমরা কোথায় কাজ করি? ট্রেডিং অ্যাকাউন্টে কাজ করি। ট্রেডিং অ্যাকাউন্টে সকল ধরনের খরচগুলো আমরা ডেবিট পাশে লিখি, ডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার, আর সকল ধরনের ডাইরেক্ট রেভিনিউ ইনকাম গুলো আমরা ক্রেডিট পাশে লিখবো। তাহলে সেলস, সেলস আমার জন্য কি? ডাইরেক্ট রেভিনিউ ইনকাম। তাহলে ডাইরেক্ট রেভিনিউ ইনকাম যদি হয় কত? 4,64,000। 4,64,000 আমরা এটা সেকেন্ড কলামে নিয়ে গেলাম, কেন? এটা তো কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। সানড্রি ক্রেডিটর্স, এটা একটু বুঝি। যে পণ্যের আপনি ব্যবসা করেন সেই পণ্য ক্রয় করতে গিয়ে যদি কোনো সাপ্লায়ার আপনাকে ক্রেডিট ফেসিলিটি দেয়, অর্থাৎ আপনি বাকিতে পণ্য ক্রয় করেছেন, যেইটার টাকা এখনো পেমেন্ট করেন নাই, এই টাকাটা ভবিষ্যতে পেমেন্ট করতে হবে এবং এই টাকাটা এই বছরের মধ্যে শেষ করেন নাই বিধায় আপনি এখনো এর একটা ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সে দেখতে পাচ্ছেন। যদি পেমেন্ট করে দিতেন এই ট্রায়াল ব্যালেন্সের এটার স্থান আপনি দেখতে পেতেন না। সুতরাং এটা আমার এক বছরের মধ্যে শেষ হয়নি, এই টাকাটা আমাকে ভবিষ্যতে দিতে হবে। সুতরাং জেনারেল নলেজ অ্যাপ্লাই করে যেই টাকাটা আপনি ভবিষ্যতে পেমেন্ট করবেন সেই টাকাটা ডেফিনেটলি আপনার জন্য ইনকাম হবে না, সেটা ডেফিনেটলি আপনার জন্য কি হবে? লায়াবিলিটি হবে। কেননা আমরা ক্রেডিট পাশে জানি হয় ইনকাম হয় অথবা লায়াবিলিটি হয়। তাহলে সানডি ক্রেডিটার্স ক্রেডিট পাশে দেখতে পাচ্ছি, সুতরাং এটা আমাদের জন্য একটা লায়াবিলিটি। লায়াবিলিটি কোথায় লিখি? এই যে ব্যালেন্স শিটে আমরা এখানে সানডি ক্রেডিটার্স নামে লিখবো। কোন অ্যাডজাস্টমেন্ট আছে? নাই। 70,000, 70,000। আশা করি আপনারা এখনো পর্যন্ত বুঝতে পেরেছেন। দেখেন আমি সমস্ত ট্রায়াল ব্যালেন্সের ইনপুট গুলো দিয়ে দিয়েছি, খুব মনোযোগ দিয়ে দেখেন। ট্রায়াল ব্যালেন্সের আইটেম গুলো, প্রতিটি আইটেমের নেচার আমরা এক্সপ্লেইন করলাম, আইডেন্টিফাই করলাম এবং আমরা ফাইনাল অ্যাকাউন্টে তার নেচার অনুযায়ী যে আইটেমটা যেখানে পোস্টিং দেওয়ার কথা আমরা সেখানে সেখানে পোস্টিং দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন, আপনার একটু এলোমেলো মনে হতে পারে, কোনোটা আগে কোনোটা পরে কোনোটা মাঝখানে কোনোটা শেষে, এইভাবে আমি কেন ইনপুট দিচ্ছি? হ্যাঁ, এটার উদ্দেশ্য আছে বিধায় আমি আপনাদেরকে এইভাবে ইনপুট দেওয়া শেখাচ্ছি। কেননা যে আইটেমটা যে জায়গায় লিখতে হবে এটা ইটস এ ম্যাটার অফ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং এ। আপনার যখন ফাইনাল অ্যাকাউন্ট শেষ হবে তখন আপনার এইটার গুরুত্ব অনুসারে, ইম্পর্টেন্স অনুসারে আপনার এগুলো সিরিয়ালি অটোমেটিকলি কি হবে? সাজানো হয়ে যাবে। সুতরাং এইটা প্রথম চেষ্টায় আপনার কোনোদিন আপনি এক্সপার্ট হতে পারবেন না। আপনাকে অবশ্যই প্রতিটি আইটেম বারবার প্র্যাকটিস করতে করতে দেখবেন ৩টা থেকে ৪টা প্র্যাকটিস করতে করতে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। আমার উপর আপনারা আস্থা রাখেন, আপনাদের কোনো ধরনের কনসেপচুয়ালি প্রবলেম হবে না, এটা আপনাদেরকে আমি অ্যাসিওর করলাম। তাহলে ট্রায়াল ব্যালেন্সের প্রতিটি আইটেম দেখেন আমি একবার একবার করে ইনপুট দিয়ে শেষ করে ফেলেছি। আমি তো শুরুতেই বলেছি ট্রায়াল ব্যালেন্সের প্রতিটি আইটেম ফাইনাল অ্যাকাউন্টে একবার ইনপুট হবে। সেটা ট্রেডিং অ্যাকাউন্টে হলে শেষ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অথবা ব্যালেন্স শিটে যে কোনো এক জায়গায় একবার ইনপুট হবে। আর অ্যাডজাস্টমেন্টের প্রতিটি আইটেম আমরা জানি কমপক্ষে ২ বার অথবা ৪ বার অথবা ৬ বার ইনপুট। তাহলে এখন আসেন আমরা অ্যাডজাস্টমেন্টের প্রথম আইটেমটা দেখি। ভ্যালু অফ স্টক অ্যাজ পার ফিজিক্যাল ভেরিফিকেশন অন 31st December 2025 ইজ টাকা 60,000। খুব মনোযোগ দিয়ে দেখেন। স্টক বলতে আমরা কি বুঝি? স্টক বলতে আমরা জানি আমাদের মার্চেন্ডাইজ গুডস এর স্টক, অর্থাৎ বছর শেষ তারিখে এসে এই যে বছরের শেষ তারিখে, এই যে বছরের শেষ তারিখ, এই বছরের শেষ তারিখে এসে আপনি দেখতে পেলেন কিছু স্টক আপনার বিক্রয় করা হয়নি, অর্থাৎ অবিকৃত থেকে গেছে। এই
স্টকটা এই বছরের শেষ তারিখে হয়েছে বিধায় এটাকে বলতেছি ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত? 60,000। তাহলে ক্লোজিং স্টকটা আমরা কোথায় রাখবো? ডেফিনেটলি আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে লিখবো, কেননা এটা আমাদের জন্য এক প্রকার ডাইরেক্ট ইস্যু। তাহলে ওপেনিং স্টক যদি ডেবিট হয়, ক্লোজিং স্টক আমার ক্রেডিট পাশে বসাতে হবে। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত টাকা? 60,000। আমরা জানি ট্রায়াল অ্যাডজাস্টমেন্টের প্রতিটি আইটেম কমপক্ষে 2 বার অথবা 4 বার অথবা 6 বার আমার ইনপুট দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং স্টক একবার ইনপুট দিয়েছি। এটা যেহেতু ক্লোজিং স্টক আমাদের জন্য মার্চেন্ডাইজ গুডস, এই জন্য আমাদের ক্লোজিং স্টক ক্রেডিট পাশে ইনপুট দেওয়া আছে। এটার জন্য একটা জার্নাল এন্ট্রি আছে, এটাকে বলা হয় ক্লোজিং জার্নাল এন্ট্রি। এটাকে কোন জার্নাল এন্ট্রি বলা হয়? ক্লোজিং জার্নাল এন্ট্রি অথবা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি। এই অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিটা আমরা যখন দিব তখন ক্লোজিং স্টকটা আমাদের জন্য অ্যাসেট, সুতরাং ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট। ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট, এটাকে বলা হয় আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এটাকে কি বলা হয়? অ্যাডজাস্টিং এন্ট্রি। আমরা জানি লেজারে কিভাবে পোস্টিং দিতে হয়, জার্নালে বিপরীত নামে দিতে হয়। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট পাশে দেয়া মানে কি? এটাকে যদি আমি জার্নাল করি তাহলে কিভাবে জার্নাল করব? ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট, স্টক ডেবিট, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট। কয় টাকা? আমাদের জন্য 60,000। 60,000, এটাকে বলা অ্যাডজাস্টিং এন্ট্রি। এটাকে কি বলা হয়? অ্যাডজাস্টিং এন্ট্রি। এটাকে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। বছর শেষ তারিখে গিয়ে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট ছাড়লাম। তাহলে কি হলো? ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট পাশে ইনপুট দিলাম কি নামে? ক্লোজিং স্টক নামে। আমরা লেজার অলরেডি শিখেছি। তাহলে ক্লোজিং স্টক আমার বিজনেসের জন্য এক প্রকার অ্যাসেট। এটাকে বলছি আমরা কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট এটা আমাদের জন্য একদম খুব ভালো একটা কারেন্ট অ্যাসেট। এই জন্য আমরা একটু কারেন্ট অ্যাসেট উপরে করে লিখি। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। 60,000 গেল। তাহলে ক্লোজিং স্টকের যদি আমি জার্নাল এন্ট্রি করি তাহলে কি দাঁড়ায়? ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন বলছে প্রোভাইড ডেপ্রিসিয়েশন 10% পার annum on ফার্নিচার এন্ড ফিকচার্স। 10% পার annum on ফার্নিচার এন্ড ফিকচার্স। ডেপ্রিসিয়েশনটা কি? ডেপ্রিসিয়েশনটা হলো আমাদের বিজনেসে যে ফিক্সড অ্যাসেট গুলো থাকবে, সে ফিক্সড অ্যাসেট গুলো ইউজ করে আমরা বিজনেস পরিচালনা করি। এই ফিক্সড অ্যাসেট থেকে আমরা একটা বেনিফিট পাই, সেটা হচ্ছে পরিচালনা সংক্রান্ত বেনিফিট, এবং এটা ব্যবহার করতে করতে এইটার ভ্যালু কমতে থাকে। যেই ব্যবহারকৃত ভ্যালু কমে, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন at the rate of 10%, that means আমার প্রতি বছর 10% করে ডেপ্রিসিয়েশন আমাদের চার্জ করতে হবে। that means ডেপ্রিসিয়েশন আমাদের জন্য এক প্রকার খরচ। তাহলে ডেপ্রিসিয়েশন কিসের উপরে? ফার্নিচার এন্ড ফিকচার্স এর উপরে। তাহলে আমরা ফার্নিচার এন্ড ফিকচার্স এ যাই, কোথায় আছে? এটা অ্যাসেট পাশে আছে, এই যে দেখেন অ্যাসেট পাশে। তাহলে লিখবো ডেপ্রিসিয়েশন যেহেতু আমাদের এক প্রকার খরচ, আমার অ্যাসেটের ভ্যালু কমিয়ে দেয়, এই জন্য আমি লিখলাম লেস ডেপ্রিসিয়েশন at the rate of 10%। 10%। তাহলে 10% আপনারা ক্যালকুলেটর ইউজ করলে দেখতে পাবেন 10% এর জন্য হবে 8,000 টাকা। আমার আর কোনো জায়গা রাখি নাই, জায়গা রাখছিলাম একটা। দ্যাট মিনস ফার্নিচার এন্ড ফিকচার্স এর সাথে আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। তাহলে আমি যদি এটা চিন্তা করি তাহলে আমার এখানে কত টাকা হবে? 72,000 টাকা হবে। এই 80,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দিলে আমার 72,000 টাকা হবে। প্রশ্ন দ্বারা এটা লেস করলাম কেন? আমার at the end of the year the value of the furniture and fixtures stood at টাকা 80,000 and the adjustment we found 10% depreciation to be charged on the balance of furniture and fixtures. So depreciation is one kind of expenditures and expenditure must be reduced the value of furniture and fixtures. তাহলে আমরা ফার্নিচার এন্ড ফিকচার্স থেকে আমরা 8,000 টাকা আমরা মাইনাস করলাম। তাহলে প্রশ্ন করে আপনাদেরকে আমি তো বলেছি যে যে কোনো অ্যাডজাস্টমেন্ট কমপক্ষে 2 বার অথবা 4 বার অথবা 6 বার হবে। তাহলে আমি ফার্নিচার এন্ড ফিকচার্স থেকে তো মাইনাস দিয়ে একবার করলাম,
তাহলে আরেকবার কোথায় যাবে? এটা আমাদের প্রশ্ন করেন, এটা আমাদের জন্য কি খরচ নাকি ইনকাম? ডেফিনেটলি খরচ। তাহলে খরচ হলে এটা কি ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? ডেফিনেটলি ইনডাইরেক্ট। তাহলে এটা কোথায় আসবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট পাশে ডেপ্রিসিয়েশন নামে, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিকচার্স। কয় টাকা? 8,000। সিম্পল। তাহলে এটা যদি আমি জার্নাল করি, জার্নালটা কি দাঁড়ায়? জার্নালটা দাঁড়ায় আমাদের ফার্নিচার এন্ড ফিকচার্স মাইনাস করেছি ফার্নিচার এন্ড ফিকচার্স ক্রেডিট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে না? তাহলে আমাদের এটা যদি অ্যাডজাস্টিং এন্ট্রি করি তাহলে কি দাঁড়ায়? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে না? কয় টাকা? 8,000। ঠিক আছে? আমরা করলাম। এখন এই ডেপ্রিসিয়েশনটা আমাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করতে গিয়ে আমার কি করতেছি আমরা? যেহেতু এটা আমাদের ডেপ্রিসিয়েশনটা কোথায় ট্রান্সফার দিচ্ছি? আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট পাশে ট্রান্সফার দিচ্ছি। এটাকে বলতেছি ক্লোজিং এন্ট্রি। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট ফার্নিচার এন্ড ফিকচার্স, সরি ডেপ্রিসিয়েশন আর ফার্নিচার এন্ড ফিকচার্স অ্যাকাউন্ট ক্রেডিট করে 8,000 করে ক্লোজ করব। কিন্তু আমি আপনাদেরকে জার্নাল করে যেটা বোঝাচ্ছি এগুলো আপনাদের ফাইনাল অ্যাকাউন্ট করার সময় কোনো মতেই প্রয়োজন হবে না। আমি ডেপ্রিসিয়েশনটা এফেক্টটা কিভাবে কোথায় হয় সেটা আমি জার্নাল করে করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে আজকে ফার্নিচার এন্ড ফিকচার্স কিভাবে ডেপ্রিসিয়েশন হয়েছে সেটা আমরা শিখলাম। আপনাদের কমেন্টে আপনারা জানাবেন প্লান্ট এন্ড মেশিনের উপর যে ডেপ্রিসিয়েশনটা আছে, যে 15% ডেপ্রিসিয়েশন, সেটা কিভাবে ট্রিটমেন্ট হবে আপনারা কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা পরবর্তী যেই ইনকমপ্লিট কাজগুলো রইল সেগুলো নিয়ে আমরা আলাপ করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।